হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনস একাডেমি। আমি তোমাদের সায়েন্স টিচার টুকটুকি ঘোষ। আজ আমি তোমাদের চ্যাপ্টারটা স্টার্ট করব। এই চ্যাপ্টারটা বলার আগে আগে বলো তো এটা কিসের ছবি? এটা একটা দেখো, এটা পরিবেশের ছবি। আশেপাশে নদী আছে, এখানে জঙ্গল আছে, তাই তো? তো আমরা আজকে এইসব ব্যাপারেই একটুখানি জানবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম পরিবেশ ও সম্পদ। এবার পরিবেশের সঙ্গে সম্পদ কি? সম্পদ মানে আমরা জানি ধন সম্পত্তি, তাই তো? ধন সম্পত্তি, টাকা পয়সা। তাহলে পরিবেশ কি করে ধন সম্পত্তি হয়? ওকে, সেটার ব্যাপারে আমরা কিন্তু আজকে ভালোভাবে জানবো, ঠিক আছে? তো তারপরে হচ্ছে নানা জায়গার নানা প্রাকৃতিক সম্পদ। মানে কোন আমাদের যে আশেপাশে অনেক জায়গা আছে, কোথাও ধরো লাল মাটি হয়, কোথাও ধরো চা গাছ আছে, কোথাও পাহাড় আছে, কোথায় বনভূমি, কোথাও সমভূমি, কোথাও মরুভূমি। এই সমস্ত কিছু কিভাবে সম্পদ, সেটার ব্যাপারেই আমরা জানবো। পরিবেশে যা কিছু আছে না, তুমি আশেপাশে যা কিছু দেখো যেটা পরিবেশের সঙ্গে রিলেটেড, সেটা কিন্তু আমাদের কি সম্পত্তি, ঠিক আছে? তুমি একটা মাছও খাও, মাছও তো একটা সম্পত্তি, কারণ মাছ আমাদের কি, মাছ বিক্রি করে টাকা আসে, মাছ সম্পত্তি। তুমি একটা গাছপালার কথা বলো, ভাবো, সেটাও সম্পত্তি। চলো আমরা দেখে নেই যে আমাদের কাছে কি কি সম্পত্তি আমাদের আশেপাশে আছে পরিবেশে, ঠিক আছে? তার আগে আমরা একটা গল্প শুনবো, ঠিক আছে? গল্পটা তোমরা তো গল্প শুনতে সবাই ভালোবাসো, তো দেখো, এই হচ্ছে কে? এই হচ্ছে ফুলমণি, দেখতে পাচ্ছ? এই হচ্ছে ফুলমণি আর ওর বাবা মৃগেন মুর্মু, ঠিক আছে? এটা হচ্ছে ফুলমণি আর এটা ওর বাবা মৃগেন মুর্মু। ফুলমণির বাবা অনেক দূরে থাকেন, ঠিক আছে? আর ফুলমণি ওর বাবার সাথে একদিন একটা জায়গায় বেড়াতে গেছে, যেখানে ওর বাবা থাকে সেখানে বেড়াতে গেছে। গিয়ে দেখছে সেখানে প্রচুর ধান গাছ, প্রচুর ধান গাছ, ঠিক আছে? সব ধান, সবুজ সবুজ ধান হয়ে রয়েছে। তখন ওর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা, আমাদের এখানে এত ধান হয় না কেন, এমন ধান হয় না কেন আমাদের ওখানে? তখন ওর বাবা বলছে, আমাদের লাল মাটিতে জল দাঁড়ায় না, তাই চাষ হয় না। তার মানে ফুলমণি যে এলাকায় আছে, সেই এলাকায় কিরকম মাটি? লাল মাটি। সেই মাটিতে কি হয় না, সেই মাটিতে ভালো করে ধান চাষ হয় না। তখন ফুলমণি খুব হতাশ হয়ে গেল। তবে ফুলমণিদের ওখানে যে লাল মাটি পাওয়া যায়, সেই লাল মাটিতে যে পাথর তৈরি হয়, সেখান দিয়ে কিন্তু বাড়ি হয়, ঠিক আছে? যে পাথর ওখানে পাওয়া যায় লাল মাটি এলাকায়, সেখান থেকে বাড়ি তৈরি হয়। তাহলে ফুলমণিদের যে ওখানে মাটি, সেটা কিন্তু যে সম্পদ তা নয়, সম্পদ নয় তা নয়। ফুলমণিদের ওখানেও যা আছে সেটাও কিন্তু একটা সম্পদ। যেমন ধান একটা সম্পদ, কারণ ধান আমাদের আমাদের কি হয়, খিদে মেটায়, তাই তো? আমরা খাই ধান, তো জানো বিক্রি করে টাকা হয়, তাহলে ধানও একটা সম্পদ, ঠিক আছে? ঠিক একইভাবে যেহেতু ফুলমণিদের বাড়ির ওখানে এক ধরনের পাথর পাওয়া যায়, সে পাথর দিয়ে বাড়ি তৈরি হয়, তাহলে ফুলমণিদের ওখানের মাটিও কিন্তু তেমন ভাবেই দাম। একইভাবে বন জঙ্গল সবাই কিন্তু দামি, ঠিক আছে? বন জঙ্গল থেকে আমরা কি কি পাই? বন জঙ্গল থেকে আমরা কাঠ পাই, আমরা মধু পাই, মোম পাই, অনেক কিছু পাই তো বন জঙ্গল থেকে। তাহলে বনও কিন্তু আমাদের কি, আমাদের হচ্ছে একটা সম্পদ। আচ্ছা, প্রকৃতির সম্পদ মানে কি? প্রকৃতির সম্পদ মানে প্রকৃতিতে যা যা জিনিস আছে, আমি একটু আগেই বললাম তোমাদের, প্রকৃতিতে যা যা জিনিস আছে সেই সেই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা সম্পদ, তাই তো? তাই হচ্ছে একে বলে প্রকৃতির সম্পদ, বা অনেক সময় বলে প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? মানে প্রকৃতিতে যা আছে সেগুলো এক একটা সম্পদ। সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ, গাছপালা, পশু পাখি সবই কিন্তু সম্পদ, ঠিক আছে? তাহলে যে আমাদের আশেপাশে বন দেখো, জঙ্গল দেখো, সেসব সব জিনিসই কিন্তু কি হয়, সম্পদ। বন থেকে আমরা কাঠ পাই, তারপরে এই যে আগুন জ্বালানোর জন্য, তা থেকে আগুন জ্বলে, সে আগুনে আমরা রান্না বান্না করি, তাই তো? আর কি হয়, বন থেকে আমরা ফুল পাই, ফল পাই, ঠিক আছে? পাতা, সব অনেক কিছু পাই জ্বালানির জন্য। আর কি, যে বাড়ি তৈরি করতে পারি, বনের যে কাঠ, সেই কাঠ থেকে আমরা কি তৈরি করি, বাড়ি তৈরি করি, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ কোথাও কোথাও যেখানে এরকম বন জঙ্গল থাকে না, সেখানে হয়তো পাথর তৈরি হয়। যেমন ফুলমণিদের ওখানে যেমন পাথর পাওয়া যায়, সেই পাথর দিয়ে কি তৈরি হয়, বাড়ি তৈরি হয়, ঠিক আছে? কোথাও কোথাও আবার এইরকম গাছ না হয়, চা বাগান হয়, সেই চা আমরা খাই, চাও একটা প্রাকৃতিক সম্পদ। কোথাও কোথাও আবার কয়লার খাদান আছে, যেখানে খুব কয়লা পাওয়া যায়, সেই কয়লাও একটা কি, প্রাকৃতিক সম্পদ। কারণ কি, কয়লা পুড়িয়ে আমরা কি পাই, কয়লা পুড়িয়ে আমরা
তাপ পাই, আর সেই তাপ দিয়ে কি করি, বিদ্যুৎ তৈরি করি, কারেন্ট তৈরি। যে আশেপাশে যে দেখতো না, লাইট জ্বলছে, ফ্যান চলে, লাইট চলে, এসি চলে, এগুলো কিসে চলে, কারেন্টে চলে। আর এই কারেন্ট কি করে তৈরি করা হয়, এই কারেন্ট তৈরি করা হয় কি করে, একদম কয়লা পুড়িয়ে। আমাদের পৃথিবীতে, বলতে পৃথিবীতে তো বলবো না, আমাদের ভারতবর্ষে বেশিরভাগ যে কারেন্টটা তৈরি হয় না, যে তড়িৎটা যেটা পাওয়া যায়, বিদ্যুৎ তৈরি হয়, সে বিদ্যুৎ কিন্তু কয়লা পুড়িয়েই তৈরি হয়। ঠিক আছে, তাহলে কয়লাও একটা সম্পদ, যেখানে যা আছে সেটাও কিন্তু একটা সম্পদ। তোমাদের ওখানে কি কি আছে সেটা জানাবে, ঠিক আছে? ওকে, এইবারে আমরা পড়বো যে এখানে কি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ না? এবার আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা মানুষ কি একটা সম্পদ? বলে মানুষ কি করে সম্পদ হয়, মানুষের কি দাম আছে? মানুষ তো সবচেয়ে বড় সম্পদ। কেন, চলো জেনে নিই। মানুষ আর প্রকৃতি দুজন মিলে সম্পদ তৈরি করে। এর মানে কি, মানে হচ্ছে মানুষের একটা জিনিস আছে যেটা বলতে পারো বিভিন্ন প্রাণীদের নেই, যেটাকে বলে বুদ্ধি। কি বলে, বুদ্ধি। মানুষ হচ্ছে এই জন্যই সবচেয়ে বড় সম্পদ, কারণ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত অসাধ্য সাধন করেছে। মানুষ রকেটে করে বাইরে যাচ্ছে, সেই রকেট বানিয়েছে মানুষ। যা যা তুমি আশেপাশে দেখতো, আমার ঘড়ি দেখছো, ইভেন আমার সোনার আংটি দেখছো, আমার ক্লিপ দেখছো, মানুষ আমার জামা কাপড়, সব জিনিসই কিন্তু কি তৈরি করেছে, মানুষের বুদ্ধিই তৈরি করেছে, তাই তো? তাই মানুষের বুদ্ধি কি একটা সম্পদ। মানুষ নিজে একটা সম্পদ। যে দেশে যত মানুষ, সেই দেশে তত সম্পদ। অনেকে বলবে, দেখবে অনেকে বলে আমাদের দেশে এত মানুষ আছে তাই আমাদের দেশটা কিন্তু গরিব। অনেকে বলে দেখবে যে এত লোকজন আছে তো আমাদের দেশে, তাই আমাদের দেশটা এত গরিব। আরে আমাদের দেশ লোকজন থাকার জন্য গরিব নয়। আমাদের দেশে এত 140 কোটি প্রায় এখন মানুষ, তো 140 কোটি সম্পদ আছে আমাদের, যেটাকে বলে বুদ্ধি, যেটা, ঠিক আছে? সেই সম্পদকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে সবচেয়ে বড় সুপার পাওয়ার হয়ে উঠতে পারবো, ঠিক আছে? এবার মানুষ কি করে প্রকৃতির সঙ্গে মিলে সম্পদ তৈরি করে, চলো দেখে নিই। এই যেমন ধরো কয়লা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, এই যে কয়লা পুড়িয়ে আর মাটি দিয়ে আমরা কি তৈরি করি, ইট তৈরি করি। কয়লা আর মাটিকে পুড়িয়ে কয়লা দিয়ে সেটাকে আমরা কি তৈরি করি, ইট তৈরি করি। আর সেই ইট দিয়ে আমরা বাড়ি বানাই। এই বাড়িতে আমরা থাকি, তাহলে আমাদের থাকার যে জায়গার জিনিসটা, সেটা আমরা কি খুব বুদ্ধি লাগিয়ে থাকার জায়গাটা আমরা তৈরি করেছি। মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু সেটা স্টেবল হতো না। তো তাই আমরা ইট, সিমেন্ট এগুলো দিয়ে বাড়ি তৈরি করছি। এটা কিন্তু মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়েই আমরা করতে পেরেছি। এবার ধরো এই যে রান্না করা, এই রান্না করায় যে আগুন, এই রান্না করার জন্য আগুন দরকার হয়। মানুষ প্রাচীনকালে আগুনই জানতো না কি জিনিস। মানুষ প্রাচীনকালে আগুনকে ভয় পেত। সমস্ত প্রাণীরা দেখবে আগুন দেখলে পালায়। মানুষ কিন্তু যখন ফার্স্ট টাইম আবিষ্কার হয়েছিল, মানুষ হয়তো তার আগেও আগুন দেখলে ভয় পেত। কিন্তু একটা সময় আসলো যখন মানুষ, এবার কিভাবে আবিষ্কার হয়েছে আগুন সেটা তো জানা নেই। বিভিন্ন লোকে বিভিন্ন রকম আন্দাজ লাগায়, যেহেতু দাবানলের সময় কিছুটা আগুন পেয়েছিল, কেউ হয়তো পাথরে ঠুকতে ঠুকতে একটু আগুন পেয়েছিল। তখন মানুষ বুঝতে পারে যে এই আগুন যদি জ্বালিয়ে আমরা অন্য প্রাণীদের কাছে যাই, সেই অন্য প্রাণীরা কিন্তু আমাদের থেকে পালিয়ে যায়, ভয় পায়। তাই এটা একটা আত্মরক্ষার অস্ত্র হিসেবে আগুন আমরা ব্যবহার করতে পারবো। তখন থেকেই মানুষ বুদ্ধি কাজে লাগাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো এই আগুন পরে মানুষ কি করলো, এই আগুনে মাংস ঝোলসে খেতে শুরু করলো। আগুনে মানুষ মাংস ঝোলসে খেতে শুরু করলো। তাদের মাংসটা নরম হয়ে গেল, খেতে খুব সুস্বাদু হলো, এটাও মানুষ বুঝলো। তারপর মানুষ বুঝলো যে এইভাবে করে না করে আমরা রান্না করব। তো রান্না করার জন্য কি দরকার হয়, পাত্রের দরকার হয়। তখন কি করলো মানুষ, ওই যে রান্নার যে পাত্র, সেটা হচ্ছে বিভিন্ন মাটি পুড়িয়ে সেটাকে রান্নার পাত্র করলো। এই যে দেখতে পাচ্ছ এখানে ছবিটা, এই রকম ধরনের, যে এখানে এটা শস্য রাখার, শস্য মানে চাল, ডাল, গম, ভুট্টা, এইসব জিনিসপত্র রাখার জন্য এই জিনিসপত্র, এরকম করে মাটির বড় বড় কলসি তৈরি করতো মানুষ, ঠিক আছে? এরপরে হচ্ছে রান্নার জন্য লাগবে উনুন। তো উনুন কি করে তৈরি করতো মানুষ? প্রাচীনকালে মানুষ এইরকম, মানে একটা গর্ত খুঁড়ে তার চারপাশে কি করতো, বিভিন্ন পাথর বসিয়ে গর্তর মধ্যে কি করে নিত, রান্না করত আগুন জ্বালিয়ে, ঠিক আছে? কিন্তু তারপরে মানুষ কি করলো, একটা মাটির এরকম ভাবে মাটি দিয়ে গেথে একটা কি তৈরি করলো, তার ভিতরে কয়লা দিয়ে সেটাই রান্না করতে শুরু করলো। এটার থেকে এটাই অনেক বেশি সুবিধা হয়, এটা রিইউজ করা যায়, বারবার ব্যবহার করা যায়, এতে অনেক বেশি ঝামেলা হতে শুরু করলো, কিন্তু এটাই ঝামেলা অনেকটা কমতে শুরু করলো। তারপর কি এলো,
এখন তো জানোই তোমাদের গ্যাসের ওভেন এসছে, তাই তো, এলপিজি সিলিন্ডার এসছে, এলপিজি সিলিন্ডারে রান্না করা আরো সুবিধা হয়ে গেছে। এখন তো আরো বেশি ইন্ডাকশন চলে এসছে, যেটা ইলেকট্রিকে চলে, তাই তো, সেটা আরো তাড়াতাড়ি কাজকর্ম করে দেয়। তো মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের জীবনটাকে কি করছে, ভালো করে তুলছে, ঠিক করে তুলছে, আরো সহজ করে তুলছে বলতে পারো। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে এটা কেন দেখা যায় না? বিভিন্ন প্রাণীরা তারা কি জ্ঞান শিখছে সেটা তাদের পরের জেনারেশনকে বলে না, মানে সেটা তার কোনো মাধ্যম নেই। আমরা যেহেতু পড়াশোনা শিখি, তো আমরা সেই জন্য জানতে পারি যে আমাদের আগের জেনারেশন কতটুকু এসছে, আমরা তারপর থেকে শুরু করি। আর বিভিন্ন প্রাণীরা কি করে, ও যদি ফার্স্ট টাইম কোনো একটা প্রাণী আগুন জ্বালাতে শেখে, তাহলে তার বাচ্চা আবার নতুন করে আগুন জ্বালাতে শিখতে হবে তাকে, হয়তো সে শিখলোই না, ঠিক আছে। কিন্তু আমরা যখন একবার আগুন জ্বালাতে শিখে গেছি, আমরা আমাদের পরের জেনারেশনকে বলে দেই যে এরপরে যে এইভাবে এইভাবে কি করতে হয়, আগুন জ্বলে, বা এইভাবে এইভাবে এটা তৈরি করতে হয়, বা ফোন এইভাবে তৈরি করতে হয়, ঘড়ি এইভাবে বানাতে হয়। এটা আমরা পড়াশোনার মাধ্যমে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাঠাই। তাই আমরা ধীরে 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 কি হচ্ছে, অগ্রসর হচ্ছে, কিন্তু প্রাণীটা সেই জিনিসটা অগ্রসর হতে পারছে না। তাই পড়াশোনার জরুরিটা বুঝতে পারবে তোমরা সবাই এখান থেকে। আচ্ছা, এইভাবে যে আমরা কত কিছু জানি, কত কিছু যেটা সেটা আমরা যেহেতু পরের জেনারেশনকে বলে দিয়ে যাই, সেইভাবেই কি হয়, আমাদের জেনারেশনটা অগ্রসর হচ্ছে। চলো এই ব্যাপারেই এবার একটা গল্প পড়ে নি। লেখা নেই কাগজে, আছে শুধু মগজে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন কিছু জিনিস যেটা কাগজে লেখা নেই কিন্তু মগজে লেখা আছে। মগজ মানে মাথায়, আমাদের মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে এমন কিছু কথা আছে যেটা লেখা আছে, এমন কিছু জ্ঞান আছে যেটা মাথার ভিতরে আছে কিন্তু কোনো কাগজে লেখা নেই। তো চলো একটা গল্পের মাধ্যমে জেনে নিই যে কি এমন জিনিস যেটা কাগজে লেখা থাকে না কিন্তু মগজে লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ছেলেটা, এই ছেলেটার নাম কি জানো? এই ছেলেটার নাম হচ্ছে শ্যামল। ও এখন খেলতে গিয়ে পড়ে গিয়ে ওর কি হয়েছে, হাতটা একটুখানি কেটে গেছিল, তাই তো। পড়ে গিয়ে কি হয়েছে, ওর হাতটা একটুখানি কেটে গেছে খেলতে গিয়ে। তো কি হয়েছে, ও তখন হারুন মিয়ার কাছে গেছে। কোথায় গেছে? হারুন মিয়ার কাছে গেছে। তো হারুন মিয়া কি করে দিয়েছে বলতো? হারুন মিয়া ওদের ওদের পাড়ারই একজন বয়স্ক লোক, সে কি করেছে, ওর হাতে মলমপট্টি করে দিয়েছে, মানে একটা পাতা দিয়ে ওর ওই কাটা জায়গাটা সেটাকে লাগিয়ে দিয়ে সেটাকে বেঁধে দিয়েছে। তো তারপরে শ্যামল দেখলো যে, আচ্ছা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, শ্যামল দেখলো যে ওর হাতের ব্যথাটা অনেকটা কমে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। তখন ও এই কথাটা ক্লাসে এসে সবাইকে বলল। এ থেকে আমরা কি জানতে পারি? এর থেকে আমরা জানতে পারি কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন ধরনের গাছপালার ব্যাপারে অনেক কিছু জানেন। কোন গাছপালা ব্যবহার করলে দেখবে তোমাদের ঠাম্মা ঠাম্মা বা অনেকের বাড়িতে দাদু অনেক ব্যাপারে কিছু জানেন। বিভিন্ন গাছ, কোন গাছ লাগালে হাতে রক্ত দেখবে বন্ধ হয়ে যায়, কোন গাছ লাগালে ব্যথা কমে যায়, এরকম দেখবে বলেন ওনারা। এখন তো ওষুধ ব্যবহার হচ্ছে, প্রাচীনকালে তো অত বেশি ওষুধ ছিল না, তখন মানুষ কি করতো, তখন মানুষ ওই রকমই আশেপাশে কোনো গাছপালা থেকে লাগাতো। তো এইসব যে এই জ্ঞানগুলো, এই যে বিভিন্ন, উনি হচ্ছেন কবিরাজি। হারুন মিয়া একজন কি কবিরাজি, যিনি হচ্ছেন শ্যামলের ব্যান্ডেজ করে দিয়েছিলেন। তো সেই কবিরাজি কি জিনিস, বিভিন্ন গাছগাছড়ার ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন, কোন গাছ ব্যবহার করলে কোন রোগ সারবে সেই ব্যাপারে, ঠিক আছে। তো এই যে এগুলো তুমি যদি তাদেরকে জিজ্ঞেসও করো, যে হারুন মিয়াকে গিয়ে শ্যামলকে একবার জিজ্ঞেসও করেছিল যে কোন গাছ লাগিয়েছে, কোন পাতা দিয়ে এরকম ঠিক হয়ে গেল ব্যথাটা, হারুন মিয়া কিন্তু সেটা বলবেন না, কারণ এগুলো হচ্ছে পারিবারিক সম্পদ। পারিবারিক সম্পদ মানে বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েদের যায়, ঠিক আছে। পরের জেনারেশন এইভাবেই কিন্তু জানতে পারে, এছাড়া বাইরের কোনো লোক কিন্তু এই ব্যাপারে জানতে পারে না। তবে কি হচ্ছে, হারুন মিয়ার যে ছেলে, সে শহরে বড় ডাক্তারি পড়ছে, সে এসব জিনিস শিখতে চায় না। তাই হারুন মিয়া যদি মারা যান, তাহলে তার সঙ্গে এই এত জ্ঞান সেটাও কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, একটা কোনো জিনিসে লিখে রাখতে হবে এইসব জ্ঞানগুলো, যাতে কোনো একজন না কেউ একজন এইসব ব্যাপারে জানতে পারে, ঠিক আছে। ওকে, তো এই টপিকে যখন আমরা জেনে নিলাম, তখন আমরা জানবো এবার জ্ঞান আর উৎসব। জ্ঞান আর উৎসব। তোমাদের মধ্যে কেউ হয়তো খুব ভালো নাচ করতে পারে, তোমাদের মধ্যে কেউ ভালো হয়তো খুব গান করতে পারে, কেউ হয়তো খুব ভালো ছবি আঁকতে পারে, ঠিক আছে। এইসব যে তোমরা যে ভালো ছবি আঁকতে পারো, কেউ গান গাইতে পারো, কেউ নাচ করতে পারো, এগুলো কি করবে, এগুলো সবাই মিলে উৎসবের মাধ্যমে সেলিব্রেট করবে। যখন কোনো উৎসব হবে, তখন তোমরা তোমাদের এই
প্রতিভাগুলো দেখাবে, তাহলে সবাই ধীরে 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 এই জিনিসটাগুলো শিখবে। এইভাবে কিন্তু জ্ঞানের পরিধি বাড়ে। ঠিক আছে, নিজের কাছে নিজের জিনিসপত্র রাখলে কি হচ্ছে, জ্ঞানটা আর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে না। ঠিক আছে, তো এই টপিকটা হওয়ার পরে আমরা একটা যে টপিকে যাব সেটা হচ্ছে সম্মানীয় ব্যক্তিদের কথা। সম্মানীয় কি? সম্মানীয় মানে যাদের আমরা সম্মান করি, যাদেরকে আমরা রেসপেক্ট করি। ঠিক আছে, এমন কিছু মানুষ আছে যারা মানুষের ভালো করে গেছে। ভালো করে গেছে মানে তাদের জন্য তাদের অনেক মানুষের কেউ সেবা করে গেছেন, কেউ অনেক বৈজ্ঞানিক অবদান রেখে গেছেন, কেউ দেশের জন্য লড়ে গেছেন, কেউ সমাজের বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে, খারাপ প্রথার বিরুদ্ধে নিজেদের গলা তুলেছিলেন, কেউ সেগুলোকে শুধরাবার চেষ্টা করেছিলেন। তো তারা কি, তারা খুব সম্মানীয় আমাদের কাছে, রেসপেক্টেড। কারোর তাদের আমরা কারোর জন্মদিবস পালনকারী করি, কারোর মৃত্যুর দিনে তাদের শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তো চলো জেনে নেই কারা কারা স্মরণীয়। যেমন বঙ্কিমচন্দ্র, ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনাকে আমরা শ্রদ্ধা করি, কারণ কি উনি খুব বড় লেখক ছিলেন, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে গলা তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানি তো ভীষণ বড় কবি, ইংরেজদের বিরুদ্ধেও অনেক কথা বলেছেন। কাজী নজরুল ইসলাম সঙ্গে বড় কবি, সাথে বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে লেখার মাধ্যমে আওয়াজ তুলেছিলেন। এনারা সবাই মনীষী। মনীষী মানে কি, যারা হচ্ছে খুব রেসপেক্টেড, যারা হচ্ছে মহান মানুষ, তাদেরকে আমরা কি বলি, মনীষী। আরো কিছু মহান মানুষের নাম, যেমন রাজা রামমোহন রয়। ইনি হচ্ছেন রাজা রামমোহন রয়। এনাকে রাজা উপাধি দেওয়া হয়েছিলেন কারণ ইনি সতী প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সতী প্রথা জিনিসটা কি? সতী প্রথা হচ্ছে কোনো মেয়েকে তার হাজবেন্ড মারা গেলে, এটা আমরা বলবো পরে, তাকে পুড়িয়ে মারা। স্বামী বিবেকানন্দ, যিনি ধর্মকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন, মানুষের সেবা করেছিলেন, মানুষকে বাঁচার নতুন পথ বলেছিলেন, আমাদেরকে অনেক কথা বলে গেছেন যা দিয়ে আমরা জীবনে এগিয়ে যেতে পারি। একজন মহান মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি আমাদেরকে অনেক নতুন পথ দেখিয়েছিলেন নিজের লেখার মাধ্যমে। এছাড়াও কি বিধবা বিবাহ চালু করেছিলেন, যারা বিধবা হয়ে যায় তাদের প্রাচীনকালে বিয়ে দেওয়ার নিয়ম ছিল না, তিনি প্রথম চালু করেন। ডিরোজিও, এনারাও কিন্তু বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে ডিরোজিও গলা তুলেছিলেন। ভগিনী নিবেদিতা, যিনি প্লেগ রোগীদের নিজের জীবনে চিন্তা না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। বেগম রোকেয়া বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কি করেছিলেন, আওয়াজ তুলিয়েছিলেন। প্রাচীনকালে মেয়ে যে যদি হতো কোনো বাড়িতে, তাহলে কি হতো, সবাই খুব দুঃখ পেত। মেয়ে যদি হলে খুব দুঃখ পেত, তাকে লেখাপড়া শেখানো হতো না। ঠিক আছে, তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো হাজবেন্ড বা স্বামী মারা গেলে তাকে তার সাথে কি হতো, পুড়িয়ে মেরে দেওয়া হতো, মানে তাকে চিতার মধ্যে, জ্বলন্ত চিতার মধ্যে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এগুলো প্রাচীনকালে মেয়েদের সঙ্গে করা হতো। আর তারই বিরুদ্ধে গলা তুলেছিলেন বিভিন্ন মনীষীরা, যেমন রাজা রামমোহন রায়। ঠিক আছে, এনারা গলা তুলেছিলেন এর বিরুদ্ধে। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারেন, বিদ্যাসাগর সেই চেষ্টা করেছিলেন। এছাড়া রাজা রামমোহন রায়ও কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এছাড়া দেশের মানুষদের যারা পড়াশোনা শিখতে পারে তার জন্য স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠা করেছিলেন। উনি ছিলেন হিন্দু কলেজের একজন শিক্ষক, যিনি ছোট ছোট বাচ্চাদের নতুন দিশা দেখিয়েছিলেন চিন্তা ভাবনার। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে কি করেছিলেন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। হাতে কলমে শিক্ষা মানে সারাক্ষণ উনি বলেছিলেন যে বই পড়লে শুধু হবে না, বই পড়লে হবে না, সঙ্গে তোমাকে বেরোতে হবে। উনি বলতেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। উনি হাতে কলমে শিক্ষার মানে কি বলতো, যে ভোকেশনাল এডুকেশন গুলো হয় না, তুমি আসলে জিনিসটা সব জিনিস বইতে পড়ার থেকে হাতে কলমে শেখো, যেমন আমরা এখানে করি। ঠিক আছে, এছাড়া ভগিনী নিবেদিতা, আমি আগেই বলেছি, নিজের জীবনের চিন্তা না করেই কি করেছিলেন, উনি প্লেগ রোগীদের সেবা করেছিলেন। প্লেগ তখনকার যুগে একটা এমন মারণ রোগ ছিল, যে রোগ একবার ছুলেই, সবাই মনে করতো একবার ছুলেই কিন্তু সেই রোগ হয়ে যেত। ঠিক আছে, তো সেই প্লেগ রোগ এত মারণ, একবার প্লেগ রোগ হয়ে গেলে কিন্তু সবাই মারা যেত। সেটা ভয় না করে ভগিনী নিবেদিতা, যিনি স্বামী বিবেকানন্দেরই শিষ্যা ছিলেন, তিনি সবার সেবা করেছিলেন। এনারা সবাই মনীষী মানুষ। এছাড়া বেগম রোকেয়া মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য, মেয়েদের শিক্ষা যাতে ওরা পায় সেই জন্য প্রচুর লড়াই করেছিলেন। ঠিক আছে, অনেক কাজ করে গিয়েছিলেন মেয়েদের শিক্ষার জন্য।
আচ্ছা, আমরা শুধু সমাজ সংস্কারকদেরই, যারা সমাজ সংস্কারক তাদেরকেই শুধু রেসপেক্ট দিই না, যারা বিজ্ঞানী মানুষ, যারা বৈজ্ঞানিক, তাদেরকেও আমরা কি করি, তাদেরকেও আমরা রেসপেক্ট দিই, ঠিক আছে? কারণ বৈজ্ঞানিকরাই তো বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে আমাদের জীবনকে, মানব জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো? তো চলো কিছু বৈজ্ঞানিকের নাম আমরা জেনে নিই। আচার্য জগদীশচন্দ্র বসু, গাছের যে প্রাণ আছে সেই যে প্রাণ আবিষ্কারের কথা তিনি প্রথম আমাদেরকে জানান যে গাছেরও প্রাণ আছে, তারাও আমাদের মতো সাড়া দেয়। এছাড়া আরো অনেক গবেষণা, যে বেতার, আমরা যেটা আজকে ফোন, যেটা আজকের যে ফোন, সেটার প্রথম যে আবিষ্কারক তিনি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ইনিও একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। মেঘনাদ সাহা, ইনিও একজন বৈজ্ঞানিক ছিলেন, যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যে প্রজেক্টটা, সেটাই উনি কিন্তু মুখ্য মানুষ ছিলেন। সত্যেন্দ্রনাথ বসু, আইনস্টাইনের সঙ্গে তোমরা জানো, এরা পরে জানবে ভবিষ্যতে, আইনস্টাইনের সঙ্গে উনি কাজ করেছিলেন বোস আইনস্টাইন থিওরি দিয়ে। এরা সবাই কি ছিলেন, বড় বড় প্রফেসরও ছিলেন, ছাত্রদেরকে খুব ভালোবাসতেন, ছাত্ররা ওনাদেরকে খুব ভালোবাসতেন, রেসপেক্ট করতেন, কারণ ওরা একজন বৈজ্ঞানিকের সাথে সাথে কি ছিলেন, খুব ভালো শিক্ষকও ছিলেন। এছাড়া চলো জেনে নেই প্রশান্ত চন্দ্র মহালনাবিশ, ইনিও একজন বড় বৈজ্ঞানিক ছিলেন। শুধুমাত্র বৈজ্ঞানিকও না, আমরা আরো অনেকজনকে রেসপেক্ট করি, যারা হচ্ছে, চলো দেখে নেই, যারা দেশের জন্য লড়াই করেছেন। যেমন সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে আমরা বলি খুবই রেসপেক্টেড মানুষ। আর কে? আর হচ্ছে মহাত্মা গান্ধী। নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। আচ্ছা, এটা হচ্ছে আসল পিকচার, আজাদ হিন্দ ফৌজ নারী বাহিনী, যেটা মহিলা বাহিনী ছিল, যেটাকে বলতো ঝাঁসির রানী বাহিনী, সেই আজাদ হিন্দ ফৌজের কি ছিলেন, এটা হচ্ছে সেই নারী বাহিনী। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, ঠিক আছে? স্বাধীনতা কিন্তু একদিনে আসে না, স্বাধীনতা তিল তিল করে এক এক দিন প্রচন্ড কষ্ট করে, কত মানুষের বলিদান দিয়ে, কত মানুষের প্রাণ নিয়ে তারপর স্বাধীনতা আসে। তাই আমাদের যে স্বাধীনতা আমরা পেয়েছি, তাকে আমাদের কি করা উচিত, রেসপেক্ট করা উচিত, ঠিক আছে? এছাড়া চলো জেনে নেই আরো কিছু মানুষ যারা দেশের জন্য লড়াই করেছেন। মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ব্যাপারে তোমরা জানবে, ক্ষুদিরাম বসু এত ছোট বয়সে, আমার তো থেকেও তখন ছোট বয়স ছিলেন উনি, ইভেন 16 কি 17, এরকম 16 কি 17 বছর, এরকম অল্প বয়স ছিল তখন ওনার। সেই সময় কি করেছিলেন ইনি, দেশের জন্য লড়াই করতে গিয়ে ওনার ফাঁসি হয়, ক্ষুদিরাম বসু, ঠিক আছে? সে একবার বিদায় দেই মা ঘুরে আসি গানটা শুনেছো তোমরা সবাই? তো সেই গানটা কিন্তু ক্ষুদিরামকে উদ্দেশ্য করেই লেখা হয়েছিল। বিনয় বাদল দীনেশ, কলকাতা রাইটার্স বিল্ডিং এর নাম শুনেছো? সেই রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দীনেশ ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ দেন। কারোর ফাঁসি হয়, কেউ সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন, আর কেউ নিজের মাথায় গুলি চালান, ঠিক আছে? এছাড়া হচ্ছে প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসুর কথা একটু আগে শুনলাম না, সেই ক্ষুদিরাম বসুর সঙ্গে কি করেছিলেন, লড়াই করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। ভগৎ সিং এবং বাঘা যতীন, উনি বাঘের সঙ্গে লড়াই করেছিলেন বলে মনে করে ওনার নাম বাঘা যতীন। ভগৎ সিং, এনারা দুজনেই কিন্তু দেশের জন্য লড়াই করেছিলেন, ঠিক আছে? বাঘা যতীন তো তোমরা হয়তো জানবে না, কিন্তু এতদিন উনি উপবাস করেছিলেন, তোমাদের হয়তো তোমাদের ক্লাসে হয়তো বাংলায় আছে এই গল্পটা। বাঘা যতীন কি করেছিলেন, উনি অনেক দিন অনশন করেছিলেন, না খেয়েছিলেন, ওনার ডিমান্ড মানা হয়নি তাই। আর ভগৎ সিং উনি দেশের জন্য লড়েছিলেন। ভগৎ সিংও সেই রকম দেশের জন্য লড়তে গিয়ে নিজের ইংরেজদের হাতে ধরা পড়ে যান, তারপর ওনার ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এটা প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু অনেক ছোট বয়সে ইংরেজদের সঙ্গে লড়াই করেন, ঠিক আছে? আমরা তো জানি প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করেন ইংরেজদের হাতে ধরা পড়া থেকে আটকাতে, আর ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান, তারপরে ওনার ফাঁসি হয়। আচ্ছা, তখনকার যুগে ধরা পড়াটা এত কেন খারাপ ছিল, কারণ একবার ধরা পড়ে গেলে ইংরেজদের হাতে, ইংরেজরা প্রচন্ড টর্চার করতো, মানে হাড় ভেঙে দিত, তাকে গরম জলে করতো, প্রচন্ড অত্যাচার করতো, যাতে তার সাথীদের ব্যাপারে, তার সঙ্গী সাথীদের ব্যাপারে আরো ইনফরমেশন বার করতে পারে, ঠিক আছে? তো সেই জন্যে ধরা পড়াটার থেকে মারা যাওয়াটা তাদের কাছে শ্রেষ্ঠ ছিল। বুঝতে পারছো না কি করেছে স্বাধীনতার জন্য কিছু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, বিদ্রোহীরা,
এছাড়া সুশীল সেনকে ইংরেজদের বিরুদ্ধে সুশীল সেন কি করেছিলেন, লড়াই করেছিলেন, তাই ওনাকে কি হয়েছিল, বেত মারা হয়েছিল। তাই ওনার জন্য গান লেখা হয়েছিল, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি সেই মার ছেলে, আমরা কি মার সেই ছেলে, বেত মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। এখানে যে মা কথাটা ব্যবহার হয়েছে না, সে মা কথার মানে হচ্ছে দেশ। তখন মানে দেশকে মা হিসেবে ট্রিট করা হতো, যে দেশ পরাধীন মানে আমার মা পরাধীন, এইভাবে মনে করা হতো। দেশকে সেকেন্ড মাদার, দ্বিতীয় মা হিসেবে মনে করতো সবাই। দেশপ্রেমীরা সবাই দেশকে মা বলে ডাকতো, ভারত মা বলে অ্যাজ আ মা ট্রিট করা হতো। ঠিক আছে, কিন্তু মাস্টার দা শুটু সেনের ব্যাপারে চলে জেনে নেই। মাস্টার দা শুটু সেন ছিলেন অঙ্কের টিচার। যেমন শিক্ষকতার পাশাপাশি উনি ছাত্রদের উদ্বুদ্ধ করতেন যাতে দেশের জন্য ওরা লড়ে। ঠিক আছে, উনিও দেশের জন্য লড়তে গিয়েই ইংরেজদের হাতে ধরা পড়ে যান এবং ওনার ফাঁসি হয়। খুবই ক্রূর ভাবে ওনার উপর অত্যাচার করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়বো আমাদের স্বাধীনতা কবে হয়েছিল। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। প্রচুর মানুষের বলিদান নিয়ে, প্রচুর মানুষের প্রাণ নিয়েছিল ইংরেজরা। তারপর প্রচুর কষ্ট করে, প্রচুর রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে তারপরেই আমরা প্রায় 200 বছর পরে স্বাধীনতা পেয়েছিলাম ইংরেজদের হাত থেকে। ঠিক আছে, তো আচ্ছা এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা, ইনি হচ্ছেন কল্পনা দত্ত, যারা মেয়েরাও যারা দেশের জন্য লড়াই করেছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরা কি, এনারা সবাই মহিয়সী কিছু নারী যারা দেশের জন্য কি করেছিলেন, লড়াই করেছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন নিজেদের। ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে ধরা পড়ার আগে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। উনি তার আগে ওনার মাকে একটা চিঠি লিখেছিলেন, খুবই দুঃখের একটা কষ্টের, যে আজকে হয়তো মা, আজ এই চিঠিটা হয়তো শেষ চিঠি। খুব সুন্দর করে ওনার মাকে লেখা শেষ চিঠি এখনো হয়তো গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। প্রীতিলতা খুব কম বয়স ছিল, মাত্র 21 বছরের ছিলেন প্রীতিলতা, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা মাতঙ্গিনী হাজরার ব্যাপারে আমরা পড়বো। তো এছাড়া মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী বুড়ি। ইংরেজরা একজোট হয়ে মাতঙ্গিনী হাজরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গেছিলেন। ইংরেজরা প্রচন্ড ভাবে মাতঙ্গিনী হাজরাকে কি হয়, প্রচন্ড মানে গুলিও চালিয়ে যাচ্ছে, তারপরেও মাতঙ্গিনী হাজরা পতাকাটাকে সামনে নিয়ে এগিয়েই যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত শেষ নিঃশ্বাস টুকু ছিল ওনার, ততক্ষণ পর্যন্ত উনি দেশের পতাকা ধরেছিলেন। তারপর যখন আর পারছিলেন না, তখন ধুলোয় লুটিয়ে পড়েছিলেন। অনেক বয়স্ক মানুষ ছিলেন উনি। ঠিক আছে, তাই ওনাকে বলা হতো গান্ধী বুড়ি, কারণ উনি গান্ধীর আদর্শে লড়াই করেছিলেন দেশের জন্য। আচ্ছা এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দিবস পালন। কি হচ্ছে, দিবস পালন আর আমাদের উৎসব। আমরা বিভিন্ন দিবস পালন করি না, এই স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, পরিবেশ দিবস বা শহীদ দিবস, বিভিন্ন দিবস পালন করি। সেই দিবসের ব্যাপারেই আমরা জানবো। দিবস কেন পালন করি, কোনো দিনটাকে আবার দ্বিতীয়বার করে মনে করার জন্য। ঠিক আছে, তো যেমন ধরো পরিবেশ দিবস আমরা কেন পালন করি, পরিবেশ দিবস বা এনভায়রনমেন্টে এটা আমরা কেন পালন করি, কারণ পরিবেশ যে ক্ষতির মুখে, পরিবেশের যে কত পরিমাণ ক্ষতি হচ্ছে সেটাকে আবার দ্বিতীয়বার করে আমাদেরকে মনে করানোর জন্য, রিমাইন্ড করানোর জন্য। ঠিক আছে, পরিবেশ থাকলে মানুষ সুস্থ থাকবে, আর মানুষ সুস্থ থাকলেই সব সুস্থ, তাই পরিবেশ দিবস পালন করি। ঠিক আছে, এটা আর একটা জিনিস মনে করানোর জন্য যে পরিবেশ আমাদের কাছে কত জরুরি। এছাড়া অরণ্য সপ্তাহ পালন করি, কারণ পৃথিবীতে অরণ্য আমাদের কাছে কত জরুরি এটা বলার জন্য। অরণ্য বা গাছ কিভাবে প্রতিনিয়ত কমে যাচ্ছে, অরণ্য সপ্তাহে আমরা ধীরে ধীরে গাছ বসাই, গাছের সংখ্যা আরো বাড়াই, কারণ গাছ থাকলেই আমাদের পরিবেশে স্বাভাবিক যে জীবনযাত্রা আমাদের সেটা ফিরে আসবে, গাছ না থাকাটাই আমাদের কাছে অস্বাভাবিক। ঠিক আছে, আচ্ছা মানুষ স্বাধীনতা চায়, তাই তো, তাই 15ই আগস্ট আমরা কি পালন করি, 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি। প্রত্যেক মানুষ স্বাধীনতা ভালোবাসে। আচ্ছা সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিবসে কি পালন করি আমরা,
শিক্ষক ডে বা টিচার্স ডে, সবাই তো টিচার্স ডের ব্যাপারে জানো। তো শিক্ষকদের যে দিনটা শিক্ষক ডে হয় সেদিনটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, ঠিক আছে। এছাড়া জওহরলাল নেহেরু আমাদের প্রথম কি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই ওনার জন্মদিবস কি পালন করা হয়, অ্যাজ আ চিলড্রেন্স ডে বা শিশু দিবস। খুব ভালোবাসতেন উনি, একটা গোলাপ ফুল সারাক্ষণ রাখতেন পাশে ওনার পকেটে, আর বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাই ওনার জন্মদিবসে শিশু দিবস বা চিলড্রেন্স ডে আমরা পালন করি, ঠিক আছে। এছাড়া বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, উনি কি করেছিলেন, উনি আমাদের স্বাধীনতা লিখেছিলেন, ভারতের সংবিধান বানিয়েছিলেন, তার জন্য আমরা ওনাকে রেসপেক্ট করি, ঠিক আছে। আবুল কালাম আজাদ, উনি কি হয়েছিলেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তিনিও দেশের জন্য লড়াই করেছিলেন, তাই ওনাকেও আমরা মনে রাখবো। 1950 সালের 26শে জানুয়ারি এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস, ঠিক আছে। তো এই 26শে জানুয়ারি আমরা কি পালন করি, প্রজাতন্ত্র দিবস পালন করি, ঠিক আছে, বা গণতন্ত্র দিবস পালন করি। আচ্ছা, এই যে বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার ব্যাপার কেউ যেন হারিয়ে না যায়, কেন, আমরা তো এতদিন আমাদের দেশের বিভিন্ন আন্দোলনের ব্যাপারে জানলাম, যে কিভাবে সুভাষচন্দ্র বসু, কিভাবে গান্ধীজি, কিভাবে সূর্য সেন, কিভাবে বিনয় বাদল দীনেশ দেশের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আরো কেউ কেউ ছিল যারা নিজেদের একে লড়াই করার, নিজেদের ইংরেজরা এত অত্যাচার করেছিল ওদের উপর, নিজেদের বনভূমি নিজেদের জায়গা রক্ষা করার জন্য যারা লড়াই করেছিলেন তাদেরকেও আমরা মনে রাখবো। তাদের মধ্যে হচ্ছেন বিরসা মুন্ডা, যিনি মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। ইংরেজরা কি করছিলেন, ইংরেজরা বনভূমিতে বাস করার অধিকার রক্ষার জন্য এনারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ঠিক আছে, বিরসা মুন্ডা। ইংরেজরা এরা মুন্ডারা হচ্ছে কি ছিল, বিরসা মুন্ডা বা ওনারা যে সম্প্রদায়ের মানুষ ছিলেন তারা কি করতেন, তারা বনভূমিতে বাস করতেন, জঙ্গলই তাদের প্রাণ ছিল, গাছপালা নিয়েই তাদের জীবনযাত্রা। সেই গাছপালাকে কি করেছিলেন, সেই গাছপালা বা সেই বন জঙ্গল ধ্বংস করার জন্যে ইংরেজরা চলে এসেছিল। ইংরেজরা সেখানে সেই বন জঙ্গল কেটে ফেলছিল, ওদের উপর অত্যাচার করছিল, সেই জন্যেই এরা লড়াই করেছিলেন ওদের বিরুদ্ধে, ঠিক আছে। এছাড়াও এনাকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিতুমির। তিতুমির কি করেছিলেন, ইংরেজদের দেশীয় যে আর তার সঙ্গী দেশীয় যে ইংরেজদের সঙ্গী যা ছিল দেশীয় জমিদার মহাজন, তাদের বিরুদ্ধে তিতুমির লড়াই করেছিলেন, কারণ তারা সাধারণ মানুষের উপর প্রচন্ড অত্যাচার করছিলেন, ঠিক আছে। অন্যায় ভাবে তাদের কি করছিলেন, চাষের জমি কেড়ে নিচ্ছিল, আর কি করছিল, জঙ্গল কেটে ফেলছিল, রেশম চাষ করতে বাধ্য করছিল, সেই জন্য কি করেছিল, ওরা বিভিন্নভাবে বিদ্রোহ করেছিল, ঠিক আছে। তিতুমির এইভাবে বিদ্রোহ করেছিল। এছাড়াও বিরসা মুন্ডার কথা আমরা জানবো, বিরসা মুন্ডার কথা তো আমরা জেনেইছি অলরেডি। সিধু কানুর কথা জানবো। সিধু কানু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। এদেরও ঠিক যেমন মুন্ডাদের উপরে অত্যাচার করা হচ্ছিল, ওদের জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, ওদের মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছিল, ওদের উপর জোর করে দ্বিগুণ খাজনা মানে দ্বিগুণ ট্যাক্স যেটাকে আমরা বলি সেটা চাপিয়ে দেওয়া হচ্ছিল, প্রচুরভাবে ওদেরকে অত্যাচার করা হয়। তার প্রতিবাদ করতে ওরা শুধুমাত্র তীর ধনুক নিয়েই বেরিয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে। ইংরেজরা যেখানে বন্দুকধারী ছিল সেখানে জাস্ট তীর ধনুক নিয়ে, কিন্তু কতটা জরুরি ছিল ওদের কাছে লড়াইটা করা, মানে কতটা দেয়াল ঠাসা হয়ে গেছিল ওদের জীবনটা, কোন ঠাসা হয়ে গেছিল ওরা, তারপরেই তীর ধনুক নিয়ে জানে জিতবে না, তারপরেও লড়াই করতে নেমে এসেছিল, প্রতিবাদ করতে নেমে এসেছিল। যে তিতুমির, তিনি বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জমিদার মহাজন এরা কি করেছিল, এরা ভীষণভাবে অত্যাচার করতো সাধারণ মানুষের উপর, তাই তিতুমির কি করেছিলেন, তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে তাদের সঙ্গে তাদের সঙ্গে লড়াই করেছিলেন। তবে ইংরেজরা কামানের ঘায়ে বাঁশের কেল্লাকে ভেঙে চুরমার করেন। তিতুমির বীরের মতো বীরের মতো মারা যান। এছাড়াও হচ্ছে আমরা মনে রাখবো তাদের যারা হচ্ছে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করেছে, স্কুল প্রতিষ্ঠা করেছে। কেন তাদের মনে রাখবো, কারণ কলেজ আর স্কুলই হচ্ছে শিক্ষার মাধ্যম, তাই তো। তারা যখন তৈরি করে গেছে তারাও একজন মহান মানুষ যারা শিক্ষাকে এগিয়ে অগ্রসর করার কাজ করেছেন, তাই আমরা তাদেরকেও মনে রাখবো। এছাড়া মনে রাখবো শুধুমাত্র মানুষ না, মনে রাখবো বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের জিনিস, যেমন টেরাকোটা কোথায় পাওয়া যায়, বিষ্ণুপুর, আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জায়গা বিষ্ণুপুর। মাটি পুড়িয়ে সেই মাটি দিয়ে বিভিন্ন কারুকার্য করা, বিভিন্ন মন্দিরের উপর, বিভিন্ন জায়গার উপর টেরাকোটার কাজ করা আছে। এখন ধীরে ধীরে তা কিন্তু
হারিয়েও যাচ্ছে। তো এই টেরাকোটার কাজকে আমাদের মনে রাখতে হবে, কত সুন্দর আর্ট এটা, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এছাড়া দীঘাতে ঝিনুক দিয়ে, ঝিনুক পাওয়া যায় দীঘাতে, জানো তো, সমুদ্রে ঝিনুক পাওয়া যায়, সেই ঝিনুক দিয়ে আমরা কি তৈরি করি, বিভিন্ন মূর্তি তৈরি করি। এটাও আমাদের একটা কাজ, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও কোথাও কোথাও সর পুড়িয়ে হয়, কোথাও কোথাও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল তোমাদের আজকে যে চ্যাপ্টার, পরিবেশ ও সম্পদ, যেখানে বিভিন্ন মানুষের ব্যাপারে আমরা জেনেছি যারা স্মরণীয়, এছাড়া বিভিন্ন খাবার, লোকের বাসস্থান, বিভিন্ন সম্পত্তির ব্যাপারে আমরা জেনেছি। তো এই ছিল তোমাদের আজকে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আবার নেক্সট চ্যাপ্টারে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।